অষ্টম শ্রেণীর আজকের যে অধ্যায়টা আলোচনা করা হবে সে অধ্যায়টার নাম মহামারী। নানা সংক্রামক রোগ ঘটিত মহামারী এবং মহামারীর প্রকারভেদ। মহামারী আমরা কাকে বলতে পারি? পরিবেশে ঘটে চলা নানা প্রাকৃতিক ঘটনা, তার বিশ্লেষণ থেকে বোঝা যায় অনেক সময় বিভিন্ন মারণ রোগের প্রাদুর্ভাবে একসঙ্গে অনেকে মারা যায়। নানা রোগ জীবাণু ও তাদের বাহকের দ্বারা ঘটে থাকে। এই মারণ রোগের সংক্রমণজনিত মৃত্যুকে তখন ঘোষণা করা হয় মহামারী রূপে। মহামারীর চক্রাকার আবির্ভাবটা কি? কোনো কোনো মহামারী জাতীয় রোগের প্রকোপ একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটতে দেখা যায়। কখনো বছর, কখনো মাস, কখনো সপ্তাহ ধরে রোগটির পুনরাবৃত্তি ঘটতে থাকে। একেই মহামারীর চক্রাকার আবির্ভাব বলা হয়ে থাকে। টিকাকরণের আগে হাম সাধারণত 2 থেকে 3 বছর অন্তর মহামারী রূপে দেখা দিত। আবার ইনফ্লুয়েঞ্জা 7 থেকে 10 বছর অন্তর দেখা যেত। বিভিন্ন প্রকার মহামারীর উৎস বিস্তারটা কি? প্রথমে বলতে পারি সাধারণ উৎস মহামারী। রোগ সৃষ্টিকারী জীবাণু, পরিবেশের দূষণ ও খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে অনেক সময় অনেক মানুষ একসাথে মারা যান। তখন সেটি সাধারণ উৎস মহামারী রূপে বিবেচিত হয়। যেমন জাপানের মিনামাটা রোগ বা ভোপাল গ্যাস ট্র্যাজেডি। সংক্রামক মহামারী কাকে বলবো? সাধারণত কোনো বাহক প্রাণী দ্বারা বা আক্রান্ত ব্যক্তি থেকে সরাসরি সুস্থ ব্যক্তিতে সংক্রমিত হয়। এই ধরনের মহামারীর কারণ ক্ষতিকারক জীবাণু, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্যপ্রাণী বা ছত্রাক। উদাহরণ প্লেগ, যক্ষ্মা, কলেরা এগুলি ব্যাকটেরিয়া ঘটিত। ম্যালেরিয়া, কালাজ্বর, ঘুমরোগ আদ্যপ্রাণী ঘটিত। বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত। অসংক্রামক রোগ ঘটিত মহামারী কাকে বলবো? বর্তমানে উন্নয়নশীল ও উন্নত দেশগুলিতে বিভিন্ন অসংক্রামক রোগের প্রবেশ বৃদ্ধি পাচ্ছে, যা ইতিমধ্যেই বা অদূর ভবিষ্যতে মহামারী রূপে প্রকাশ ঘটতে পারে। যেমন করোনারি হার্ট ডিজিজ, লাং ক্যান্সার, ডায়াবেটিস, যক্ষ্মা ইত্যাদি। সংক্রামক রোগ কাকে বলতে পারি? যে সমস্ত রোগ সরাসরি বা অন্যভাবে বাহক প্রাণী, অণুজীব, রক্ত বা দেহরসের মাধ্যমে বা জল, বায়ু, খাদ্য, মাটির বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তি থেকে অপর কোনো সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়, তাদের সংক্রামক রোগ বলা হয়ে থাকে। যেমন কলেরা, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা এদেরকে বলা হয়ে থাকে তোমার সংক্রামক রোগ। অসংক্রামক রোগ কাকে বলবো? যে সমস্ত রোগ সরাসরি বা পরোক্ষভাবে
কখনোই আক্রান্ত ব্যক্তি থেকে অপর কোনো ব্যক্তির দেহে অর্থাৎ সুস্থ ব্যক্তিতে সংক্রমিত হয় না, তাদের অসংক্রামক রোগ বলে। যেমন ডায়াবেটিস, করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি। অবক্ষয়জনিত রোগ কাকে বলতে পারি? আমাদের দেহে বিভিন্ন কোষ, কলা, অঙ্গ বা তন্ত্রের নানান কারণে কাজের অক্ষমতা বা অস্বাভাবিকতার দরুন যে রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে অবক্ষয়জনিত রোগ বলা হয়। ফুসফুসের ক্যান্সার, ডায়াবেটিস মেলিটাস, করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি, এদেরকে বলা হয়ে থাকে অবক্ষয়জনিত রোগ বলা হয়ে থাকে। এখন আমরা বিভিন্ন রোগ সম্পর্কে আমরা কিছু জানব, রোগগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে আসছি আমরা কলেরা। এই জীবাণুর নাম কি? না ভিব্রিও কলেরি। এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এর বাহক কি? না গৃহমাছি। এই রোগ কিভাবে বিস্তার ঘটে? না দূষিত জলের মাধ্যমে, দূষিত খাদ্যের মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে। নোংরা আবর্জনা থেকে মাছি অর্থাৎ গৃহমাছি এই জীবাণুটিকে গ্রহণ করে খাদ্যের ওপর মলত্যাগ করলে এই জীবাণুর বিস্তার লাভ ঘটে। রোগের লক্ষণগুলো কি কি হতে পারে? যেমন এই রোগে পাতলা চাল ধোয়া জলের ন্যায় দাস্ত হয়। এই দাস্তকে বলা হয় থাকে পায়খানা। এই দাস্তের সাথে বমিও হয়। এই রোগে শরীরে অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শরীরের ত্বককে ধোঁয়াটে নীল বর্ণ করে দেয়। আক্রান্ত ব্যক্তিকে সঠিক সময় চিকিৎসকের দ্বারা রোগীর চিকিৎসা করতে হবে। এবং দেখা যায় এই কলেরা রোগে ব্যক্তির দেহ থেকে প্রচুর পরিমাণে খনিজ লবণ বাইরে বেরিয়ে যায়। এই খনিজ লবণের ভারসাম্য বা নিয়ন্ত্রণ রাখা একান্ত জরুরি। তাই ব্যক্তিকে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে যাতে লবণের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখা যায়, নয়তো পেশির খিঁচুনি বৃদ্ধি পাবার ক্ষমতা রাখে। এখন পরের যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার কি না সেই রোগটার নাম হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কাকে বলবো? না ম্যালেরিয়া রোগটা বলতে কি বুঝবো? ম্যালেরিয়া মানে মেলা মানে ব্যাট এরিয়া, অর্থাৎ মেলা মানে ব্যাট আর এরিয়া মানে এয়ার, অর্থাৎ দূষিত বায়ু, দূষিত বায়ু। বাহককে না এখানে মুখ্য বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা বা বলতে পারো অ্যানোফিলিস মশকি। বিজ্ঞানসম্মত নাম অ্যানোফিলিস স্টিফেনসাই। আর গৌণ বাহককে মানুষ। এই পরজীবীগুলোকে কতকগুলো ভাগে ভাগ করা যায়। পরজীবীগুলো কি কি? না প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভাল এবং প্লাজমোডিয়াম ম্যালেরি। অর্থাৎ এই পরজীবীটাকে চারটে ভাগে ভাগ করতে পারো: প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ম্যালেরি। এর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সকে বলা হয় বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। এখন এই ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আমরা কি দেখতে পাব? প্রথমত সংক্রমণ কিভাবে ঘটে? না প্লাজমোডিয়াম হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া মানে আদ্য প্রাণী। এটি অ্যানোফিলিস মশকির দেহে বংশ বিস্তার করে। এই আণুবীক্ষণিক প্রোটোজোয়া অ্যানোফিলিস মশকির দ্বারা আক্রান্ত মানুষের দেহ থেকে সুস্থ মানুষের দেহে সংক্রমিত হয়।
মূলত দেখা যায় যে আক্রান্ত ব্যক্তিকে কোনো সুস্থ মশকি কামড়ালে এই সুস্থ মশকির দেহে এই পরজীবীর জীবাণুটি প্রবেশ করে। এবার ওই আক্রান্ত মশকি যখন কোনো সুস্থ ব্যক্তিকে আক্রমণ করে, সুস্থ ব্যক্তির দেহে ওই পরজীবী জীবাণুর দশা মানুষের মধ্যে প্রবেশ করে প্রথমে যকৃৎ, পরে লোহিত রক্তকণিকায় বসবাস করে। এবং আমরা দেখি যকৃতের মধ্যে এরা খুব দ্রুত বিস্তার লাভ করে। এরপর এই পরজীবী কি করে, লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে লোহিত রক্তকণিকাকে যখন আক্রমণ করে, এই পরজীবীর টক্সিন আরবিসির মধ্যে প্রবেশ করা মাত্রই ব্যক্তির কাঁপুনি দিয়ে জ্বর দেখতে পাওয়া যায়। ম্যালেরিয়া রোগাক্রান্ত ব্যক্তির রক্ত সুস্থ মানুষের দেহে প্রবেশ করালে এই রোগ সংক্রমিত হবার ক্ষমতা রাখে। এই রোগের সৃষ্টির সময় কোথায়? না, বর্ষাকালে গরম ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। কারণ এই সময় অ্যানোফিলিস মশকের সংখ্যা বৃদ্ধি পাবার ক্ষমতা রাখে। এই রোগের প্রধান লক্ষণ হলো কাঁপুনি দিয়ে জ্বর আসা, অর্থাৎ 104 থেকে 105 বা 106 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি পায়। এরপর ধীরে ধীরে ঘাম দিয়ে জ্বর সারে। একই সাথে মাথার যন্ত্রণা, অস্থিসন্ধি অঞ্চলে তীব্র ব্যথা, যকৃৎ ও প্লীহা আকারে বৃদ্ধি পায়। কি ওষুধ খাওয়া যেতে পারে? সিনকোনা গাছের ছাল থেকে প্রস্তুত কুইনাইন এই রোগের একমাত্র ঔষধ। এছাড়া ক্লোরোকুইন, কেমোকুইন, ল্যারিয়াগো ইত্যাদি ঔষধ ব্যবহার করা হয়ে থাকে। সিনকোনা গাছের ছাল থেকে প্রস্তুত কুইনাইনটা কি? না, উপক্ষার। তাহলে উপক্ষার কাকে বলবো? উদ্ভিদের বিভিন্ন অংশে, মূল, কাণ্ড, পাতা, ফল ইত্যাদি অংশে সঞ্চিত নাইট্রোজেনযুক্ত স্বাদে কষা তিক্ত ঔষধি গুণ সম্পন্ন রেচনজাত পদার্থকে উপক্ষার বলে। উদ্ভিদের বিভিন্ন অংশে সঞ্চিত, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি অংশে সঞ্চিত নাইট্রোজেনযুক্ত ঔষধি গুণ সম্পন্ন রেচনজাত পদার্থকে উপক্ষার বলে, যেমন কুইনাইন, রেসারপিন ইত্যাদি। নেক্সট আমাদের আলোচনা আসবে তোমার কি না, ডেঙ্গু জীবাণুর নাম হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এর বাহক হচ্ছে এডিস মশকি, বিজ্ঞানসম্মত নাম এডিস ইজিপ্টি। কিভাবে বিস্তার লাভ করে? স্ত্রী এডিস মশা যখন কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর রক্ত পান করে, তখন ওই ডেঙ্গু ভাইরাস মশকের দেহে প্রবেশ করে। ওই আক্রান্ত এডিস মশকি যখন সুস্থ ব্যক্তির রক্ত পান করে, তখন তার দেহে ডেঙ্গু ভাইরাস প্রবেশ করে এবং 4 থেকে 5 দিনের মধ্যে এই রোগের উপসর্গগুলো ব্যক্তির দেহে দেখা যায়। প্রধানত ভোরবেলায়
বা কারো কারো মতে সন্ধ্যাকালে ওই মশকির বিস্তার লাভ ঘটে। ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি কি? জ্বর ক্রমশ বৃদ্ধি পায়, তাপমাত্রা 103, 104, 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। জ্বরের সাথে সাথে অন্য উপসর্গগুলো কি কি? গাঁটে গাঁটে তীব্র ব্যথা, অর্থাৎ অস্থি সন্ধিতে ব্যথা, এবং এই ব্যথাটা তীব্রতর হয়। অস্থি ভাঙলে যেরকম ব্যথা বা হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা দেখা যায়। তাই এই রোগের অপর নাম ব্রেক বোন ডিজিজ। এই রোগে অনুচক্রিকার সংখ্যা হ্রাস পায়, ফলে রক্ত জমাট বাঁধতে দেরি হয়। এটি শ্বেত রক্তকণিকা ধ্বংস করে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। অনেক সময় পেটে তীব্র ব্যথা এবং একই সাথে পাতলা পায়খানা, যার সঙ্গে মিউকাস বাইরে বেরিয়ে আসে। প্রতিকার কি? নর্দমা বা বিভিন্ন অঞ্চলে জল জমতে না দেওয়া। অর্থাৎ আমরা কি দেখি, জমা জল যেখানে না থাকে সেদিকে নজর দিতে হবে। এছাড়া কচুরিপানা বা কচু গাছ বাড়ির আশেপাশে থাকলে তা বিনষ্ট করতে হবে, কারণ এগুলো হচ্ছে এডিস মশকের আতুরঘর। কচুরিপানার রস্যধাবক কচু গাছের কাণ্ডের গোড়ায় এরা প্রচুর পরিমাণে বাসা বাঁধে, খুব দ্রুত বিস্তার লাভ করে এইসব অঞ্চলে। তাই এই কচুরিপানা কচু গাছগুলো নষ্ট করে দিতে হবে। বাড়ির নর্দমা চারিপাশ পরিষ্কার রাখার জন্য ব্লিচিং পাউডার ও কলিচুন একত্রে মিশিয়ে ছড়ানো একান্ত প্রয়োজন, যার ফলে এই রোগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত সম্ভব। এবং শেষ যেটা আলোচনা করব না, প্লেগ রোগ। এই প্লেগ রোগের জীবাণুর নাম ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া। বাহক জেনোপসিলা চিওপসিস নামক মাছি প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরের দেহ থেকে এই ব্যাকটেরিয়া বহন করে। এবং আমরা দেখি ইঁদুর, যার বিজ্ঞানসম্মত নাম ব্যান্ডিকোটা বেঙ্গালেন্সিস, এই রোগের জীবাণু বহন করে। রোগ বিস্তার কিভাবে ঘটে? হাঁচির মাধ্যমে, দূষিত মাটির সংস্পর্শে, বাতাসের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতিতে, মানে ছোঁয়ায়, শরীরের ছোঁয়ায় বা ক্ষত অঙ্গের মধ্য দিয়ে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে সেখান থেকে এই রোগ ছড়াতে পারে। অথবা এমন কিছু পতঙ্গ আছে তাদের কামড়ে বা পতঙ্গের মাধ্যমে এই রোগ ছড়ায়। ধরো র্যাট ফ্লি মাছি, ওই কাটা ঘা থেকে অন্য জায়গায় গিয়ে এই রোগ ছড়াতে পারে। বা আক্রান্ত ইঁদুর, তার কামড়েও সুস্থ ব্যক্তির দেহে এই রোগ ছড়াতে পারে। আক্রান্ত মাছি এই জীবাণুকে তার দেহের মাধ্যমে উন্মুক্ত খাবারে এসে পড়লে এই রোগ ছড়াতে পারে। বা আক্রান্ত মাছি উন্মুক্ত খাবারে মলত্যাগ করলে এই রোগ ছড়ানোর ক্ষমতা রাখে। রোগের লক্ষণগুলো কি কি? এই রোগে ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি পায়,
এবং আমরা মূলত দেখি যে এই রোগে কিছু কিছু পরিবর্তন ঘটে দেহের। প্রথমত দেখা যাচ্ছে কি তোমার যেটা দেখা যাচ্ছে কি প্রচণ্ড কাশি এবং যেটা মূলত দেখা যায় যে এই কাশির মাধ্যমে আমরা দেখতে পাই কাশির সঙ্গে রক্ত নির্গত হবার ক্ষমতা রাখে এবং দেখা যাচ্ছে কি যে বায়ুথলিতে সংক্রমণও ঘটে। অনেক সময় নাসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা সৃষ্টি হয়, মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় এবং বমি দেখা দেয়। অথবা যে স্থানে ক্ষত আছে এই ক্ষতস্থানটা যদি সময় মতো চিকিৎসা না করা যায় তাহলে এই রোগ সেই স্থানে খুব দ্রুত পচন ক্ষত রোগ সৃষ্টি করতে পারে। এই রোগকে দমন করা যাবে কিভাবে? আক্রান্ত ব্যক্তিকে আলাদা ঘরে রাখা একান্ত দরকার। আক্রান্ত ইঁদুর দমনের ব্যবস্থা করা, প্লেগ ভ্যাকসিনের ব্যবস্থা করা, ব্যক্তিকে স্বাস্থ্যকর ও সুষম খাদ্য প্রদান করা, র্যাট ফ্লি মাছি দমনের ব্যবস্থা করা, পরিত্যক্ত খাদ্যবস্তু আবর্জনা যেখানে সেখানে না ফেলা বা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে ইনসেকটিসাইড প্রয়োগ করা, আঢাকা খাবার না খাওয়া, ইঁদুর দমনের জন্য মাঝে মধ্যে ফিউমিগেশন বা মিথাইল ব্রোমাইডের ধূমায়িত বাষ্প প্রয়োগ করা, স্ট্রেপ্টোমাইসিন জাতীয় ঔষধ সেবন করে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। জানা গেছে যে প্লেগ রোগের ক্ষেত্রে যে 1897 সালে ভালডেমার হাপকিন প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন। তবে মানুষের সচেতনতা যদি বৃদ্ধি পায়, সঠিক সময়ে যদি চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে এই রোগকে নিয়ন্ত্রণ করা একান্ত সম্ভব। প্লেগ হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম 3টে মহামারীর মধ্যে একটি। অপর দুটো হল কলেরা আর পিতজ্বর। এগুলি অত্যন্ত ভয়াবহ মারণ রোগ। আজ এই পর্যন্ত তোমাদের পড়ানো হলো।